প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কর্তৃক পরিচালিত আজকের অনলাইন ক্লাসে চতুর্থ বর্ষ বাংলা সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর নাসিমা চৌধুরী, সহযোগী অধ্যাপক, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা। আশা করছি তোমরা সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং আমার সাথেই যুক্ত আছো। আমাদের আজকের আলোচ্য কোর্সের শিরোনাম পাশ্চাত্য সাহিত্য তত্ত্ব ও সাহিত্য সমালোচনা পদ্ধতি। এই কোর্সটিতে তোমরা ইতিমধ্যে ভালোভাবেই জেনে গেছো যে 3টি অংশ রয়েছে। তার প্রথম অংশটুকু আমি অনেক আগেই শেষ করেছি। দ্বিতীয় অংশ আমাদের চলছে। দ্বিতীয় অংশের মধ্যে যে ইজমগুলো আছে, যে সাহিত্য তত্ত্বের ধারাগুলো রয়েছে, সেখান থেকে আমি রোমান্টিসিজম শেষ করেছি, রিয়ালিজম শেষ করেছি, মার্কসিজম শেষ করেছি এবং ফেমিনিজম শেষ করেছি। আমাদের আজকের আলোচ্য টপিকস অথবা আলোচ্য বিষয় মডার্নিজম। মডার্নিজম সম্পর্কে আজকে আমরা জানবার চেষ্টা করব। এই সাহিত্য তত্ত্বের ধারার মধ্যে মডার্নিজম বা আধুনিকতাবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা বর্তমান যুগে যে বিষয়গুলোর মধ্যে, যে সময়ের মধ্যে, যে মনোভঙ্গির মধ্যে, যে দৃষ্টিভঙ্গির মধ্যে এবং যে মূল্যবোধের মধ্যে আমরা বসবাস করছি, সেটিতেই আমাদের সেটি আসলে মূলত আধুনিকতার মধ্যেই আমরা বিচরণ করছি। তো আসলে ইংরেজি মডার্ন শব্দটি বাংলা অর্থ হলো আধুনিক। ল্যাটিন শব্দ মডো থেকে মডার্ন শব্দটির উৎপত্তি হয়েছে। মডো শব্দের অর্থ হচ্ছে জাস্ট নাও, অর্থাৎ এখনই। মডো শব্দের যে ল্যাটিন মডো শব্দ, এই শব্দটির যদি আমরা অর্থ ধরি তাহলে সেই অর্থটি হবে জাস্ট নাও, অর্থাৎ এখনই। কিন্তু কোনো কিছু জাস্ট নাও থাকে না, পর মুহূর্তেই সেটি পেছনে চলে যায়। তাই অভিধা হিসেবে আধুনিকতার নির্দিষ্ট কোনো অর্থ নেই। যদি আমরা অভিধানে খুঁজতে যাই তাহলে ওটা আলাদা করে সুনির্দিষ্টভাবে কোনো জাস্ট নাওয়ের কোনো অর্থ নেই, কারণ এখন যেটা জাস্ট নাও, 2 মিনিট পরে, 1 সেকেন্ড পরে সেটি অতীত। তো কিন্তু প্রয়োগ ক্ষেত্রে এর অর্থ সমাজ রূপান্তর, মানবতাবাদের প্রতিষ্ঠা ইত্যাদি। তো আমরা মডার্ন বলতে যে সাধারণ অর্থে, স্থূল অর্থে যদি আমরা মনে করি, মডার্ন অর্থ বাংলা ইংলিশ মিশেল স্টাইল করে কথা বলা। মডার্ন অর্থ খুব আধুনিক ড্রেস পরা, বা মডার্ন অর্থ কোনো কিছু না মানা, কোনো কিছু না চিন্তা করা। এইটা আসলে মডার্ন না। মূলত মডার্ন হলো একটি দৃষ্টিভঙ্গি। আধুনিক শব্দটি প্রথম ব্যবহৃত হয় 1890 সালের রোমান ক্যাথলিক চার্চের এক আন্দোলনকে বোঝাতে। অর্থাৎ এই মডার্ন বা আধুনিক যে শব্দ, সেটি প্রথম ব্যবহৃত হয় হলো 1890 সালে রোমান ক্যাথলিক চার্চের এক আন্দোলনকে বোঝাতে। এই আন্দোলনে চার্চের ভূমিকাকে খর্ব করে 19বিংশ শতাব্দীর দার্শনিক, ঐতিহাসিক এবং মনোবৈজ্ঞানিক তত্ত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয় এবং ব্যক্তির চেতনার স্বাধীনতা দাবি করা হয়। তোমরা খুব মনোযোগ দিয়ে বিষয়গুলো বোঝবার চেষ্টা করবা। খুবই ইন্টারেস্টিং। মডার্নিজম বা আধুনিকতাবাদ, এটা তো আমার মনে হয় যে সবারই মজা পাওয়ার কথা, সবারই ইন্টারেস্ট থাকবার কথা। তোমরা আমার স্নেহের শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে আমাকে অনুসরণ করো, দেখবা যে বিষয়টা খুবই মজার। তাহলে আধুনিক শব্দটি 1890 সালে মূলত একটি আন্দোলনকে ঘিরে এই শব্দটির ব্যবহার হয় এবং সেই আন্দোলনের দার্শনিক, ঐতিহাসিক এবং মনোবৈজ্ঞানিক তত্ত্বকে প্রাধান্য দেওয়ার কথা বলা হয় এবং ব্যক্তির চেতনার স্বাধীনতা দাবি করা হয়। অর্থাৎ
একটা সময় তো আমরা সবাই আমাদের নিজস্ব কোনো ইচ্ছা অনিচ্ছার মূল্য ছিল না। ধীরে ধীরে সভ্যতার অগ্রসরে মানুষের চিন্তা চেতনার বিকাশে মানুষ আস্তে আস্তে ব্যক্তি সচেতন হয়ে ওঠে এবং সেই ব্যক্তি চেতনার স্বাধীনতা দাবি করা হয় এই মডার্ন শব্দটির ব্যবহারের মধ্য দিয়ে। ইউরোপীয় রেনেসাঁসের পর থেকেই আধুনিকতার যাত্রা শুরু বলে পণ্ডিতরা দাবি করেন। তাহলে আমরা চিন্তা করতে পারি যে আধুনিকতা কখন থেকে শুরু হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসেরই তো সূত্রপাত আছে, আরম্ভ আছে, তার বিকাশ আছে এবং তার পরিণতি আছে। তো সেই হিসেবেও প্রশ্ন উঠতে পারে যে আধুনিকতার যাত্রাটা কখন থেকে শুরু। পণ্ডিতরা মনে করছেন যে ইউরোপীয় রেনেসাঁসের পর থেকেই আধুনিকতার যাত্রা শুরু। সিগমুন্ড ফ্রয়েডের মানুষের অবচেতন মনের আবিষ্কার, মার্কসের মানবতাবাদ প্রতিষ্ঠা, আমি সব কিছু তোমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছি। সব কিছু করিনি এখনও। ফ্রয়েডিজম বা মনোবিকলন তত্ত্বটা এখনও বাকি আছে, আমি আগামী ক্লাসে চেষ্টা করব এটা তোমাদের সাথে শেয়ার করতে। তবে মার্কসিজম আমি পড়িয়েছি। মার্কসের মানবতাবাদ প্রতিষ্ঠা, আহ্বান বা সমাজতন্ত্রের রূপরেখা দান, নানা বৈজ্ঞানিক আবিষ্কার আধুনিকতা বিকাশের পথকে সুগম করেছিল। তাহলে মানবতাবাদটা কি? মানবতাবাদ প্রতিষ্ঠার অঙ্গীকার আধুনিকতা প্রচলনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এখানে দেখো, ধর্মের দিক থেকেও যে মানুষ সবচেয়ে বেশি আশরাফুল মাখলুকাত, তারপরে যদি তুমি সাহিত্যের ক্ষেত্রে এখানে চণ্ডীদাসও বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। লালন সঙ্গীতেও মানুষের জয়গান করা হয়েছে। সর্বোপরি সর্বস্তরেই মানবতাবাদ, আমাদের কাজী নজরুল ইসলামের লেখায় তো সবগুলোই প্রায় মানবতাবাদ নিয়ে লেখা। তো এই মানবতাবাদ প্রতিষ্ঠার অঙ্গীকারটা হলো আধুনিকতা প্রচলনের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এখানে আধুনিকতার, আমরা যদি আধুনিক যুগকেও যখন দেখি তখন কি কি সিম্বল, অর্থাৎ কোন কোন সূচকের দ্বারা আমরা বুঝতে পারি যে এটা আধুনিক যুগের সূত্রপাত ঘটেছে, সেক্ষেত্রে মানবতাবাদ একটি প্রধান সূচক। মধ্যযুগীয় ধ্যান ধারণা, সমাজ গঠনে গোষ্ঠীর প্রাধান্য, ব্যক্তির আচার আচরণ এবং চিন্তার স্বাধীনতা, বিভিন্ন মতবাদ দ্বারা নিয়ন্ত্রণ, এসব কিছুকেই অস্বীকার করে আধুনিকতার উদ্ভব ঘটে। পরবর্তীকালে শিল্প, সাহিত্য, দর্শন, চিত্রকলায় আধুনিকতার ধারণা স্পষ্ট হয়। আধুনিকতার প্রধান বৈশিষ্ট্য হল ব্যক্তি স্বাতন্ত্র্যের প্রতিষ্ঠা। ব্যক্তির কর্ম চেতনাকে যুক্তিগ্রাহ্যের ভিত্তিতে মূল্যায়ন করা হয় এখানে। মধ্যযুগীয় নানা মতবাদের অন্ধ অনুকরণতার শৃঙ্খল ভেঙে মানব মুক্তির জন্য বিজ্ঞান চেতনা কিংবা দার্শনিক চেতনার যুক্তিবাদিতা গ্রহণযোগ্যতা প্রতিষ্ঠা পায় আধুনিকতাবাদে। তাহলে আধুনিকতাবাদে একটি একক সাংস্কৃতিক মনোভঙ্গি আন্দোলন। আধুনিকতাবাদও কিন্তু একটি আন্দোলন, সেটি হলো একক সাংস্কৃতিক মনোভঙ্গি আন্দোলন। এটি একটি মুড বা মুভমেন্ট। বিশ্ব সাহিত্যে এর প্রভাব ইউরোপীয় রেনেসাঁসের পর থেকে। তো এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে, রেনেসাঁসটা কি? আমরা অনেক আগেই জেনেছি রেনেসাঁসটা হলো নবজাগরণ। তো সেটি ইউরোপেই সবচেয়ে আগেই ঘটেছিল এবং বিশ্ব সাহিত্যে দেখা যাচ্ছে যে এর প্রভাবটা ইউরোপীয় রেনেসাঁসের পরপরই ঘটে থাকে। অনেকের মতে আধুনিকতার শ্রেষ্ঠ বিকাশের সময় হলো
1890 থেকে 1940-এর প্রথম 40-এর মধ্যে, অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত এর ব্যাপ্তিকাল। আমরা জানি যে প্রথম বিশ্বযুদ্ধ ঘটেছিল 1914 থেকে 1919 পর্যন্ত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 পর্যন্ত। তো এই আধুনিকতার যে বিকাশ, সেই বিকাশটা ঘটেছিল মূলত প্রথম বিশ্বযুদ্ধ থেকে থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে আধুনিকতার বিকাশ ঘটে। আধুনিক সাহিত্য মানব সাহিত্য প্রধান, অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে আধুনিক সাহিত্যে দেবদেবী এবং ধর্মের প্রাধান্য কম। আধুনিক সাহিত্যে দেখা যাচ্ছে যে মানুষকে নিয়ে লেখা, মানুষ এখানে প্রধান অনুষঙ্গ। মানুষের জীবন, মানুষের যাপিত জীবন, মানুষের চিন্তা চেতনা, ক্ষুধা দারিদ্র, মানুষের সংগ্রাম ইত্যাদি নিয়ে আধুনিক সাহিত্য কাজ করে। বিশ্ব সাহিত্যে আধুনিকতার সৃষ্টিশীলতার বিশেষ প্রবণতার উপর ভিত্তি করে গড়ে ওঠে। সাহিত্যের আধুনিক কথাটি ব্যবহার করা হয় 1914 সাল থেকে। শিল্প সাহিত্য আধুনিকতার চরম বিকাশ ঘটে প্রথমে জার্মান, ইংল্যান্ড, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা এসব দেশে এবং পরবর্তীতে অন্যান্য দেশেও এর প্রভাব পড়ে। আধুনিক কবিদের মধ্যে ইয়েটস, ফ্রস্ট, টি.এস. ইলিয়ট, কথা সাহিত্যিকদের মধ্যে জায়েস, লরেন্স, ভার্জিনিয়া উলফ এবং ই.এম. ফ্রস্টার, আর্নেস্ট হেমিংওয়ে ব্যক্তি তাদের অবদান দ্বারা আধুনিক সাহিত্যকে বিশেষভাবে উজ্জ্বল এবং সমৃদ্ধ করে গেছেন। সাহিত্যে আধুনিকতার প্রথম কথা হচ্ছে প্রচলিত প্রতিষ্ঠিত মত, ধর্মনীতি, ঐতিহ্যকে সচেতনভাবে বর্জন করে খুব খেয়াল করে শোনো যে কি কি জিনিস এখানে সচেতনভাবে বর্জিত হবে। আরেকবার শোনো, সাহিত্যে আধুনিকতার প্রথম কথা হচ্ছে প্রচলিত প্রতিষ্ঠিত মত, ধর্মনীতি ও ঐতিহ্যকে সচেতনভাবে বর্জন করে মানুষের কর্মকে বিশ্লেষণ করা। আধুনিকতা মানব সত্তার মহিমা ও তার অফুরন্ত সৃষ্টিশীলতার অঙ্গীকারবদ্ধ। বিষয়শৈলী উভয় ক্ষেত্রেই আধুনিকতার যে প্রত্যয় প্রতিফলিত, তার মূলে কার্যকর ঊনবিংশ শতাব্দীর সমাজ জীবন। কালের দিক থেকে আধুনিকতার বিকাশে 1920 সালটি খুবই গুরুত্বপূর্ণ। এই বছরই চরম বিকাশ ঘটে আধুনিকতার। এই সময় প্রকাশিত হয় জেমসের ইউলিসিস, টি.এস. ইলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, ভার্জিনিয়া উলফের জ্যাকবস রুম। এই 3টি গ্রন্থে যে বক্তব্য প্রকাশিত হয়েছে সেটা আধুনিকতার বৈশিষ্ট্যে উজ্জ্বল। আধুনিকতাবাদীরা মনে করেন প্রথম বিশ্বযুদ্ধের রক্তক্ষয়ী আন্দোলন মানুষের মধ্যে নতুন বোধের জন্ম দিয়েছে। তারা মনে করেন বিশ্ব অনেক বদলে গেছে। মানুষের অনুভূতি, মানবীয় সম্পর্কের জীবনযাত্রা সব কিছুই জটিলতর হয়েছে। সুতরাং পুরনো কালের ভাব ভাষা দিয়ে তাদের সমকালকে বোঝানো সম্ভব নয়। এই জন্য তারা বিষয় এবং শৈলী উভয়ই সংস্কার সাধন করেন। এক্ষেত্রে তোমাদের আরেকটি কথা আমি মনে করিয়ে দিতে চাই, যেমন প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাহিত্য ক্ষেত্রে, আধুনিকতার ক্ষেত্রে একটি ব্যাপক প্রভাব ফেলেছিল, তেমনি বর্তমান বিশ্ব মহামারী করোনাও কিন্তু আমাদের মনোজগতে বড় একটা পরিবর্তন ঘটাবে। করোনার পরবর্তী সময়ে আমাদের মূল্যবোধ, আমাদের চিন্তা চেতনা, আমাদের সম্পর্কের অনেক বিষয় আমাদের বদলে যাবে। সেটি আমরা করোনা পরবর্তীতে কিন্তু লক্ষ্য করব।
যেটি প্রথম বিশ্বযুদ্ধ এবং প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা সারা পৃথিবীকে প্রভাবিত করেছিল, আন্দোলিত করেছিল, মূল্যবোধের অবক্ষয় ঘটেছিল। আধুনিক কবি তার কর্মের মাধ্যমে মানুষকে আবিষ্কার করেন। আধুনিকতাবাদীরা ব্যক্তির দুঃখ, কষ্ট, বেদনা, যন্ত্রণা ইত্যাদি নিয়ে জীবনের সত্য উপলব্ধিকে সাহিত্যে প্রকাশ ঘটান। বিশ্বজগতের প্রবাহমান ঘটনা তাদেরকে আকৃষ্ট করে, অর্থাৎ খুব গতানুগতিক, খুব আটপৌরে এবং পৌরাণিক ঘটে যাওয়া গতানুগতিক জিনিসগুলো নিয়ে আধুনিকতাবাদীরা কাজ করেন না। তারা বিশ্বজগতের প্রবাহমান ঘটনা তাদেরকে আকৃষ্ট করে। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে অমঙ্গল, কুৎসিতে আচ্ছন্ন ভেঙে পড়া সমাজকে আধুনিকতাবাদী সাহিত্যিকরাই নিখুঁতভাবে চিত্রিত করেছে তাদের সাহিত্যকর্মে। ফলে সুন্দরের অনুপস্থিতি সেখানে প্রকট, তবে সেখানে মানব মুক্তির বিষয়টি প্রধান হয়ে উঠেছে। প্রকৃতি বিজ্ঞানের অগ্রগতি এবং প্রযুক্তির বিস্তার মানুষের মনে যুক্তিবাদিতার আরও গ্রাহ্য করে তুলেছে। আধুনিক মননের এই লক্ষণ থেকে যে নতুন আদলের জ্ঞান বিজ্ঞান গড়ে উঠেছে, আধুনিক সাহিত্যে সেসব জ্ঞান বিজ্ঞানকে তুলে ধরেছেন। ব্যক্তির উত্তরণে আনুষঙ্গিক সহায়ক প্রক্রিয়াগুলোর মধ্যে ছিল শিল্পায়ন, নগরায়ন, শ্রমবিভাজন, সাধারণ আইনতন্ত্রের প্রতিষ্ঠা ইত্যাদি প্রকরণ। আধুনিক সাহিত্যে এসব প্রকরণ স্থান পেয়েছে, আরও স্থান পেয়েছে যন্ত্রশাসিত জটিল সমাজ এবং ব্যক্তি। ইউলিসিসে জেমস জয়েন্স দেখিয়েছেন ঘটনার দ্বারা সৃষ্ট মানব মনের নানামুখী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। ভার্জিনিয়া উলফ তার জ্যাকবস রোম গ্রন্থটিতে সমাজের নানা ক্রিয়া প্রতিক্রিয়া অসামান্য বর্ণনা করে মানব মনের নানামুখী ভাবনা তুলে ধরেছেন। সাহিত্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে ভাষার ক্ষেত্রেও পরিবর্তন ঘটে। এটি কিন্তু খুব স্বাভাবিক যে দৃষ্টিভঙ্গি যখন পরিবর্তিত হয়, সাহিত্য রচনার ক্ষেত্রে ভাষারও কিন্তু একটা বড় পরিবর্তন ঘটে। এর প্রধান কারণ হলো যে কোনো একটি সমসাময়িক বিষয়টা বোঝাবার জন্যে আটপৌরে পূর্ববর্তী নমনীয় ভাষার প্রয়োগ সেখানে যথার্থ হয় না। সেইখানে যথার্থ পরিবেশটাকে উপস্থাপন করবার জন্যে ঠিক সময় উপযোগী যথার্থ শব্দটি সেখানে প্রয়োগ করলেই কেবল সেটি শানিত হয়ে ওঠে। সেটাও কিন্তু আধুনিক সাহিত্যিকদের বিবেচনার বিষয়। সাহিত্যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের সাথে সাথে ভাষার ক্ষেত্রে পরিবর্তন লক্ষণীয়। কবিতা, উপন্যাস, প্রচলিত আঙ্গিক এবং ভাষার শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসে। সাহিত্যের বিষয়বস্তু যেহেতু পরিবর্তিত হয়েছে, সুতরাং আঙ্গিকেও পরিবর্তন হতে বাধ্য বলে মনে করলেন আধুনিক সাহিত্যিকরা। তারা মনে করলেন সাহিত্য রূপের শৃঙ্খলা ভেঙে গেছে, কাহিনীর ধারাবাহিকতা নষ্ট হয়ে গেছে, চৈতন্য প্রবাহরিতে এসে ঘটনাগুলোকে রুদ্ধ এবং জটিল করে তুলেছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট হয়ে গেছে, আর এ কারণেই আধুনিকতাবাদী সাহিত্যিকরা সাহিত্যের নতুন আঙ্গিক ও নতুন ভাষা ব্যবহার করলেন তাদের রচনায়। টি.এস. ইলিয়ট তার ওয়েস্টল্যান্ড কাব্যে এক নতুন আঙ্গিক ব্যবহার করলেন। তার ছন্দে ভাষায় কোনো ধারাবাহিকতা নাই। তিনি যুগের ক্লান্তি, ব্যক্তির উদ্দেশ্যহীনতা প্রত্যক্ষ করেছিলেন। গভীর সচেতনতা এবং অন্তর্দৃষ্টির সাহায্যে ইলিয়ট ধ্বংসোন্মুখ পশ্চিম ইউরোপীয় সভ্যতাকে দেখালেন ওয়েস্টল্যান্ড বা পৌরজমির চিত্রকল্পে। তাই তার কাব্যে ভাষার পরিবর্তন, ঘটনার রূপ পরিবর্তন, রীতির মধ্যে পরিবর্তন আনলেন। আধুনিক সাহিত্যিকরা কাব্যে ও গদ্যে ভাষার ব্যবহার করেছেন নতুন আঙ্গিকে, সৃষ্টি করেছেন প্রচুর চিত্র
রূপকল্প চিত্ররূপ কল্পরূপকে। আধুনিক মানুষের জীবন বাস্তবতা, সামাজিক সংকট, মানসিক সংকট, দৈহিক দ্বন্দ্ব প্রভৃতির প্রকাশের কারণে আধুনিক সাহিত্যের আঙ্গিক গেছে বদলে। তাই আমাদের দেশে এই আধুনিক সাহিত্যের বিষয় রচনার রীতি অনুসরণ করে সাহিত্য রচনা করেছেন জীবনানন্দ দাশ, বিষ্ণু দে, অমিয় চক্রবর্তী, সুধীন্দ্রনাথ ইত্যাদি কবিগণ। এবং উপন্যাসের ক্ষেত্রেও আমাদের আধুনিক ঔপন্যাসিক মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর, অন্নদাশঙ্কর ইত্যাদি ঔপন্যাসিকগণও বাংলা উপন্যাস জগৎকে সমৃদ্ধ করেছেন। তো আজকে এ পর্যন্তই। আমি আশা করছি যে আধুনিকতাবাদ তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ। মনোযোগ দিয়ে ক্লাসটি অনুসরণ করো, আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সবাই ভালো থাকো। আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।